আজকের পর থেকে আপনি আর কোনো দিন কাঞ্জি ভুলবেন না। আমি মোটামুটি নিশ্চিত আপনারা অনেকেই এই নিয়মে আগে কখনোই কাঞ্জি পড়েন নাই। আমি যে নিয়মটা দেখাবো এটাই কাঞ্জি শেখার সবচেয়ে সহজ এবং সঠিক পদ্ধতি। টেকনিকের সাহায্যে কিভাবে কাঞ্জির অর্থগুলো মনে রাখা যায় সেটাও আজকের ক্লাসে আমি দেখাবো। আসসালামু আলাইকুম। আজকের ক্লাস থেকে আমরা জাপানিজ কাঞ্জি শেখা শুরু করব। প্রত্যেকটা জাপানিজ শিক্ষার্থীদের কাছে কাঞ্জি কঠিন একটা বিষয়ের নাম। এর কারণ হচ্ছে ম্যাক্সিমাম শিক্ষার্থী কাঞ্জি পড়া শুরু করে ভুলভাবে, অথবা তারা জানেই না কিভাবে কাঞ্জি পড়া উচিত বা শেখা উচিত। আমি আপনাদের কাঞ্জি শেখার সবচেয়ে ইফেক্টিভ এবং সহজ নিয়মটা দেখাবো। আজকের পর থেকে আপনার কাঞ্জি কখনো কঠিন মনে হবে না এবং আপনি কাঞ্জি সহজেই মনে রাখতে পারবেন। চলুন তাহলে শুরু থেকেই শুরু করি। শুরুতেই আমরা বেসিক কিছু জিনিস জেনে নেব, এর ফলে কাঞ্জি পড়া এবং বোঝাটা আমাদের জন্য সহজ হবে। কাঞ্জি কি? জাপানি ভাষায় চীনা ভাষা থেকে আসা চিত্রাক্ষর বা প্রতীকী বর্ণমালাকে কাঞ্জি বলা হয়। আমরা জানি জাপানি ভাষায় 3 ধরনের বর্ণমালা আছে বা ব্যবহার করা হয়। একটা হিরাগানা, আর একটা কাতাকানা এবং আর একটা হচ্ছে কাঞ্জি। চীন থেকে যেই শব্দগুলো আসছে সেইগুলো এই কাঞ্জি দিয়ে প্রকাশ করা হবে। তাহলে কাঞ্জিটা কি? কাঞ্জি হচ্ছে চীনা ভাষা থেকে আসা চিত্র অক্ষর অথবা প্রতীকী বর্ণমালা। সরাসরি কিন্তু এখানে বর্ণমালা বলা হয়নি, প্রতীকী বর্ণমালা বা চিত্রাক্ষর। চিত্রাক্ষর বলাটাই বেশি পারফেক্ট। প্রাচীনকালে যখন ভাষা ছিল না, তখন মানুষ নির্দিষ্ট করে প্রত্যেকটা জিনিস মনে রাখার জন্য তারা সিম্বল বা ছবি আঁকিয়ে রাখত, এবং এই যে সিম্বল বা ছবিগুলো এঁকে রাখত, এই ছবিগুলো প্রত্যেকটা জিনিসের আকৃতির সাথে মিলিয়ে আঁকত এবং ওই ছবি দিয়ে পরবর্তীতে ওই জিনিসগুলোকে প্রকাশ করত বা প্রকাশ করতে ব্যবহার করা হতো। যেমন দেখেন, এটা হচ্ছে একটা ধান ক্ষেত। তো ধান ক্ষেতকে মনে রাখার জন্য বা প্রকাশ করার জন্য ধান ক্ষেতের আকৃতির সাথে মিলিয়ে তারা একটা ছবি এঁকে রেখেছে বা একটা চিত্রাক্ষর এঁকে রেখেছে। দেখেন, এটা স্কোয়ারের মতো এবং এখানে 4টা ভাগ আছে ধান ক্ষেতের সাথে মিলিয়ে। পরবর্তীতে এই ছবিটা দিয়ে তারা ধান ক্ষেতকে বোঝাচ্ছে বা ধান ক্ষেত প্রকাশ করতেছে। এই যে প্রাকৃতিক জিনিসপত্রের আকৃতির সাথে মিলিয়ে ছবি তৈরি করা হয়েছে, ওই ছবিগুলোই হচ্ছে কাঞ্জি। এবং এইটা মূলত চীনা ভাষায় এখনও প্রচলিত আছে। যেহেতু চীনা শব্দ জাপানিজ ভাষায় আছে, যে সমস্ত চীনা শব্দ জাপানিজ ভাষায় চলে আসছে সেই সমস্ত শব্দগুলো আমরা এই কাঞ্জি দিয়ে প্রকাশ করব। সহজে বললে কাঞ্জি হচ্ছে কিছু ছবি বা সিম্বল, যেই ছবিগুলো এক একটা দিয়ে এক এক ধরনের অর্থ প্রকাশ করা হয়। এরপরে হচ্ছে কাঞ্জি কেন ব্যবহার করব। একই শব্দের বিভিন্ন অর্থ থাকলে কাঞ্জি দেখে আমরা সঠিক অর্থ বুঝতে পারব। যেমন উদাহরণ দেখেন, হাসি। এটা একটা জাপানিজ শব্দ, এটার অর্থ হয় চপস্টিক, ব্রিজ অথবা সেতু। এখন এটা দিয়ে কি চপস্টিক বোঝাচ্ছে নাকি ব্রিজ বোঝাচ্ছে নাকি সেতু বোঝাচ্ছে, সেইটা আমরা কাঞ্জি দেখলে বুঝতে পারবো। কারণ চপস্টিকের কাঞ্জি আলাদা, ব্রিজের কাঞ্জি আলাদা বা সেতুর কাঞ্জি আলাদা। তাহলে কাঞ্জি ব্যবহার করা হয় একই শব্দের বিভিন্ন অর্থ থাকলেও অ্যাকচুয়ালি কোন অর্থটা বুঝাবে সেটা আমরা কাঞ্জি দেখে বুঝতে পারবো। আর কাঞ্জি দিয়ে কম শব্দে বেশি অর্থ প্রকাশ করা যায়। যেমন এখানে লেখা আছে দেখেন, সেনসে। এখানে টোটাল 4টা বর্ণ, সে, এরপর ন, আবার সে, এরপর ই, সেনসে। তার মানে 4টা বর্ণ দিয়ে আমরা বুঝাচ্ছি সেনসে, যেটার অর্থ হচ্ছে শিক্ষক। কিন্তু আপনি যখন এটা কাঞ্জিতে লিখবেন, দেখেন এখানে কিন্তু 2টা চিত্রাক্ষর দিয়েই আমরা প্রকাশ করতে পারতেছি সেনসে। তাহলে কাঞ্জি ব্যবহার করার মূল 2টা কারণ হচ্ছে, একই শব্দের বিভিন্ন অর্থ থাকলেও কাঞ্জি দেখে সঠিক অর্থ বোঝা যাবে এবং কাঞ্জি দিয়ে কম শব্দে বেশি অর্থ প্রকাশ করা যাবে। এছাড়াও কাঞ্জি দ্রুত এবং সহজে পড়া যায় এবং কাঞ্জিকে জাপানিজরা ঐতিহ্য বা সৌন্দর্যের জন্যও ব্যবহার করে। দেখবেন তারা বিভিন্ন বর্ণ দিয়ে ক্যালিগ্রাফি তৈরি করে। তো মূল কারণ হচ্ছে 2টা। আমরা চলে যাচ্ছি পরবর্তী আমাদের টপিকে। পরবর্তী টপিক হচ্ছে কাঞ্জি লেখার কি কোনো নিয়ম আছে? হ্যাঁ, কাঞ্জি লেখার নিয়ম আছে।
কাঞ্জি স্ট্রোক অর্ডার মেনে নিচের নিয়মগুলো ফলো করে লিখতে হয়। স্ট্রোক অর্ডার কি? প্রত্যেকটা কাঞ্জির যে ছোট ছোট একটা পার্ট আছে, ওই এক একটা পার্টকে এক একটা স্ট্রোক বলা হয়। যেমন দেখেন, এখানে এই কাঞ্জির টোটাল 3টা স্ট্রোক, এই উপরে একটা, তারপর একটা, তারপর একটা, 3টে স্ট্রোক আছে। তাহলে স্ট্রোক অর্ডার মেনে নিচের নিয়মগুলো ফলো করে লিখতে হবে। কী কী নিয়ম আছে? কাঞ্জি লেখার সিস্টেম হচ্ছে উপর থেকে নিচে লিখতে হবে, উপর থেকে নিচে নামতে হবে। আমরা এখানে একটা কাঞ্জি দেখতে পাচ্ছি, দেখেন। তো এই কাঞ্জিটা আমরা প্রথমে এইটা লিখব, তারপর এইটা, তারপর এইটা, উপর থেকে নিচের দিকে লিখতে হবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে বাম থেকে ডানে লিখতে হবে। আমরা যখন কাঞ্জি লিখব, কাঞ্জির স্ট্রোক অর্ডারগুলো বাম থেকে ডানে লিখতে হবে। তাহলে বামে প্রথমে এই স্ট্রোকটা আছে, তারপরে মাঝেরটা, তারপরে 3 নম্বরে এইটা। তো বাম থেকে ডানে লিখতে হবে। এরপর আছে দেখেন আড়াআড়ি দাগ আছে, আড়াআড়ি দাগ আগে লিখতে হবে যদি আড়াআড়ি দাগ থাকে, তারপর লম্বা দাগ দিতে হবে। যেমন এই কাঞ্জিটা খেয়াল করেন, আমরা যদি ওইটা লিখি, প্রথমে এই স্ট্রোকটা লিখতে হবে, তারপর লম্বা লম্বা স্ট্রোকটা লিখতে হবে। মাঝখানের দাগ আগে, তারপর দুই পাশে লিখতে হবে। এই টাইপের কাঞ্জি যদি থাকে যে মাঝে লম্বা একটা দাগ আছে, তখন আমরা ওই মাঝের দাগটা আগে দিব, তারপর দুই পাশে দিব। তাহলে এই কাঞ্জিটা দেখেন, এই মাঝেরটা আগে দিতে হবে, তারপরে বাম পাশেরটা, তারপরে ডান পাশেরটা দিতে হবে। আর কোথাও যদি বক্স আকৃতির কাঞ্জি থাকে, তাহলে বক্স থাকলে আগে বাইরের অংশ লিখতে হবে, তারপর ভিতরের অংশ দিতে হবে, এবং সর্বশেষ নিচের অংশ বন্ধ করতে হবে। আগে বাইরের অংশ, তারপর ভিতরের অংশ, সর্বশেষ নিচে বন্ধ করতে হবে। তাহলে আগে যদি আমি বাইরের অংশ দেই, তাহলে এটা বাইরের অংশ, আমি এই বাইরের অংশটা দিব। এরপর যদি ভিতরে কিছু থাকতো, আমি সেইটা লিখতাম, যদিও এখানে ভিতরে কিছু নেই। এবং সর্বশেষ সর্বশেষ হচ্ছে যে নিচের অংশটা বন্ধ করতে হবে। এইটা হচ্ছে কাঞ্জি লেখার নিয়ম। সহজে বললে উপর থেকে নিচে, এরপর হচ্ছে বাম থেকে ডানে, আর এরপর আবার আড়াআড়ি আড়াআড়ি দাগ দিতে হবে, তারপর লম্বালম্বি দাগ দিতে হবে। আর যদি বক্স আকৃতির থাকে, চারপাশে আগে লিখে এরপর ভিতরে, এরপর সর্বশেষ নিচে বন্ধ করতে হবে। এটা হচ্ছে কাঞ্জি লেখার নিয়ম। এই স্ট্রোক অর্ডারগুলো এভাবে দিতে হবে। তবে বাস্তবতা হচ্ছে আমরা যখন শিখি বা লিখি, তখন আসলে এই স্ট্রোক অর্ডারগুলো ফলো করে লেখা হয় না। তবে স্ট্রোক অর্ডারগুলো ফলো করে লেখাটাই হচ্ছে উত্তম। তারপর আসেন, এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কাঞ্জির কয় ধরনের রিডিং বা উচ্চারণ আছে? রিডিং সহজে আমি এটাকে উচ্চারণ বলবো আপনাদের বোঝার সুবিধার্থে। প্রত্যেকটা কাঞ্জির 2 ধরনের উচ্চারণ আছে। একটা হচ্ছে কুনিয়মি, আর একটা হচ্ছে অনিয়মি। কুনিয়মি কি? কুনিয়মি হচ্ছে জাপানি উচ্চারণ, আর অনিয়মি কি? অনিয়মি হচ্ছে চীনা উচ্চারণ। তার মানে প্রত্যেকটা কাঞ্জির 2 ধরনের উচ্চারণ থাকবে, একটা জাপানি উচ্চারণ, একটা চীনা উচ্চারণ। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কখন এই জাপানি উচ্চারণ ব্যবহার করব এবং কখন চীনা উচ্চারণ ব্যবহার করব। সাধারণত যখন সিঙ্গেল একটা কাঞ্জি থাকবে, সিঙ্গেল একটা কাঞ্জি থাকবে, তখন আমরা কুনিয়মি মানে জাপানি উচ্চারণটা বলবো। আর যখন যুক্ত কাঞ্জি থাকবে, বা কোনো শব্দের পাশে কাঞ্জি থাকবে, বা একাধিক কাঞ্জি থাকবে, তখন আমরা অনিয়মি বা চীনা উচ্চারণ দিয়ে পড়ব। তাহলে আমাদের কিন্তু 2 ধরনের উচ্চারণই শিখতে হবে। কুনিয়মি শিখতে হবে, জাপানি উচ্চারণও শিখতে হবে, এবং অনিয়মি চীনা উচ্চারণও শিখতে হবে। যদি সিঙ্গেল কাঞ্জি থাকে, আমরা জাপানি উচ্চারণ পড়ব। যদি ডবল কাঞ্জি বা শব্দের সাথে কাঞ্জি থাকে, বা একাধিক কাঞ্জি থাকে, তখন আমরা চীনা উচ্চারণ বা অনিয়মি পড়ব। তবে এর ব্যতিক্রমও হতে পারে। আপাতত এটাই মনে রাখেন, সিঙ্গেল থাকলে কুনিয়মি মানে জাপানি উচ্চারণ, আর যুক্ত থাকলে অনিয়মি বা চীনা উচ্চারণ। আমরা জানি N5-এ মোটামুটি 100 কাঞ্জি শিখলেই হয়। আমরা 100 কাঞ্জির আজকে 10টা কাঞ্জি শিখব। এই 10টা কাঞ্জি আমি আপনাদের টেকনিকের সাহায্যে শিখিয়ে দিব। আজকের পর থেকে আপনি এই কাঞ্জি কখনোই আর ভুলবেন না। প্রথম 10টা কাঞ্জি আমরা বিস্তারিত শিখব। আগে একটু খেয়াল করেন এখানে কি কি আছে। প্রথমত কাঞ্জি আছে, এরপর সেই কাঞ্জিটা আমরা কিভাবে মনে রাখতে পারবো, মনে রাখার টেকনিক আছে। এরপর সেই কাঞ্জির স্ট্রোক অর্ডার আছে, এরপরে সেই কাঞ্জির কুনিয়মি আছে মানে জাপানিজ উচ্চারণ আছে, এই যে এটা জাপানিজ উচ্চারণ। তারপর সেই কাঞ্জির অনিয়মিটা আমি এখানে লিখে দিয়েছি, চীনা উচ্চারণ। এরপর সেই কুনিয়মি এবং অনিয়মি দিয়ে আমি আলাদা আলাদা উদাহরণ দিয়েছি। উদাহরণগুলোর আবার বাংলা অর্থ লিখে দিয়েছি, যেন আপনারা বুঝতে পারেন যে এখানে কুনিয়মি উচ্চারিত হচ্ছে নাকি অনিয়মি হচ্ছে। পাশে অর্থ লেখা আছে।
তো চলেন আমরা কিভাবে পড়া শুরু করব বা আমাদের এখান থেকে কি পড়তে হবে। প্রথমত আপনার কাঞ্জিটা চিনতে হবে এবং কাঞ্জির অর্থ জানতে হবে যে এটা একটা কাঞ্জি, এই কাঞ্জিটার এটা হচ্ছে অর্থ, এই কাঞ্জিটা দিয়ে পাহাড় বোঝায়। তার সাথে এই কাঞ্জিটার কি কি উচ্চারণ আছে, এটা পাহাড় এবং এইটাকে ইয়ামা বলা হয়, এটাকে সান বলা হয়, উচ্চারণ শিখতে হবে। তার মানে উচ্চারণ মুখস্থ করতে হবে। তাহলে আমরা মূলত তিনটা জিনিস করব এখানে। প্রথমত কাঞ্জি চিনব, দ্বিতীয়ত কাঞ্জির অর্থ মনে রাখবো। কাঞ্জি চিনলে অর্থ এমনিতেই পারবেন, আমি টেকনিকের সাহায্যে আপনাদের অর্থ দেখিয়ে দিব। তাহলে কাঞ্জি চিনব এবং অর্থ মনে রাখবো এবং কাঞ্জির উচ্চারণগুলো মনে রাখবো যে এই কাঞ্জির কী কী উচ্চারণ আছে। আর আমি আপনাদের যখন ধরিয়ে দিব তখন আপনি এমনিতেই পারবেন বা এমনিতেই মনে থাকবে যে কখন কোন নিয়মী উচ্চারণ হচ্ছে এবং কখন অনিয়মী উচ্চারণ হচ্ছে। চলেন তাহলে আমরা প্রথম কাঞ্জিটা শেখা শুরু করি। এটা একটা কাঞ্জি, 1 নম্বর কাঞ্জি। এই কাঞ্জিটার অর্থ হচ্ছে পাহাড়, মানে এটা দিয়ে পাহাড় বোঝায়। এখন এই কাঞ্জিটা আমরা মনে রাখবো কিভাবে, ডান পাশের ছবিটা খেয়াল করেন। এই কাঞ্জিটা মূলত পাহাড়ের সাথে মিলে যায় বা দেখতে অনেকটা পাহাড়ের মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা পাহাড় এঁকে রেখেছি, সেই পাহাড়ের উপরে বা পাহাড়ের সাথে আমাদের কাঞ্জিটার সাদৃশ্য আছে। তাহলে এটা আমরা সহজেই মনে রাখবো যে এটা দেখতে পাহাড়ের মতো। এই পিকচারটা যদি দেখেন তাহলে আপনার চোখে নিজের অজান্তেই ভেসে উঠবে যে এটা দেখতে পাহাড়ের মতো। এই জন্য এই কাঞ্জিটার অর্থ হচ্ছে পাহাড় বা এটা দিয়ে পাহাড় বোঝায়। আর আপনি যখন এই কাঞ্জিটা লিখবেন তখন লেখার সিস্টেম হচ্ছে আগে এই স্ট্রোকটা দিতে হবে, তারপর এইটা, তারপর এইটা। স্ট্রোক অর্ডারগুলো প্রত্যেকটার পাশে দেওয়া থাকবে, বাট আমি স্ট্রোক অর্ডার নিয়ে কথা বলবো না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা বাসায় যখন লিখবেন এই স্ট্রোক অর্ডারগুলো ফলো করে লেখার চেষ্টা করবেন। এখন দেখেন আমাদের এই কাঞ্জিটার উচ্চারণ কি হবে। এই কাঞ্জিটার কুনিয়মি, এই যে কুন, কুন দিয়ে বুঝাচ্ছি কুনিয়মি। আবার পাশে ছোট্ট করে দেখেন আপনাদের সুবিধার্থে আমি যে লিখে দিচ্ছি, এই যে দিয়ে আমি বুঝাচ্ছি যে এটা হচ্ছে জাপানিজ উচ্চারণ। তাহলে এটার কুনিয়মি বা জাপানিজ উচ্চারণ হবে ইয়ামা। রোমাজিতে উচ্চারণ লিখে দিয়েছি যেন পড়তেও আপনাদের সুবিধা হয়। তাহলে এই কাঞ্জিটার জাপানিজ উচ্চারণ হচ্ছে ইয়ামা। আর অনিয়মি চাইনিজ উচ্চারণ হচ্ছে সান। তাহলে আমরা কোনটা পড়ব? আমাদের কিন্তু দুইটাই পড়তে হবে, কুনিয়মিও পড়তে হবে, অনিয়মিও পড়তে হবে। আমি আপনাদের শুরুতেই বলেছি এটার নাম হচ্ছে ইয়ামা অথবা সান। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে পাহাড় বোঝায়। মনে রাখবো কিভাবে? এটা দেখতে অনেকটা পাহাড়ের মতো। এখন দেখেন এটা দিয়ে যে ইয়ামা বোঝায়, যখন এটা একা লেখা থাকবে তখন আমরা এটাকে পড়ব ইয়ামা এবং অর্থ হবে পাহাড়। যখন আমি বলছি কুনিয়মি হবে একা থাকলে আর অনিয়মি হবে যুক্ত থাকলে বা অন্য শব্দের পাশে থাকলে। পরেরটা দেখেন, দ্বিতীয় উদাহরণটা দেখেন। এখানে একটা শব্দের পাশে আছে, দেখেন একটা শব্দের পাশে আছে, তার মানে এখানে কিন্তু এটাকে আমরা ইয়ামা পড়ব না, এখানে অনিয়মি মানে চীনা উচ্চারণটা করতে হবে। তো এখানে এইটা হচ্ছে ফুজি, আর এইটাকে এখন ইয়ামা পড়ব না, এটাকে কি পড়ব? এটাকে পড়ব সান। এই যে আমরা অনিয়মিটা পড়তেছি, যেহেতু এখানে যুক্ত কাঞ্জি বা একা নেই, একা থাকলে কুনিয়মি আর একা না থাকলে অনিয়মি। তো এখানে যেহেতু একটার পাশে আছে এই জন্য এটাকে আমরা অনিয়মি দিয়ে পড়ব। এই শব্দটাকে পড়ব আমরা ফুজি সান, অর্থ হচ্ছে ফুজি পাহাড়। তো ইয়ামা অর্থ পাহাড়, সান অর্থ পাহাড়, দুইটারই অর্থ হবে কি? পাহাড়। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি এটাকে ফুজি ইয়ামা পড়েন তাহলে কিন্তু হবে না, কারণ একা থাকলে তখন আমরা কুনিয়মি বলবো বা জাপানিজ উচ্চারণ বলবো, আর একা না থাকলে তখন আমরা অনিয়মি বা চীনা উচ্চারণ পড়ব। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় কাঞ্জিতে। তো দেখেন শুরুতে হচ্ছে কাঞ্জিটা আমরা দেখলাম, এই কাঞ্জিটার অর্থ হচ্ছে নদী বা এটা দিয়ে নদী বোঝায়। এখন এটা মনে রাখবো কেমনে? এই পিকচারটা খেয়াল করে ওই কাঞ্জিটা দেখলে আমাদের মনে হবে যে এটা অনেকটা নদীর মতো, একটা নদী বয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকটা দেখতে নদীর মতো, একটা নদী বয়ে যাচ্ছে। পিকচারে দেখতে পাচ্ছেন যে এই নদীর পাশে গাছপালা আছে আর একটা নদী বয়ে যাচ্ছে। এই কাঞ্জিটা দেখতে অনেকটা নদীর মতো, যেহেতু এটা দেখতে নদীর মতো এই জন্য এই কাঞ্জিটা দিয়ে বুঝাবে নদী বা এটার অর্থ হচ্ছে নদী। এখন এটার কুনিয়মি বা জাপানিজ উচ্চারণ হবে কাওয়া, আর অনিয়মি বা চীনা উচ্চারণ হবে সেন। তো উদাহরণ দেখি, যখন দেখেন এই কাঞ্জিটা একা থাকবে
তখন আমরা এই কুনিয়মি বা জাপানি উচ্চারণ পড়ব। এই যে এখানে একা আছে, সুতরাং এটার উচ্চারণ হবে কাওয়া। কাওয়া অর্থ কি? অর্থ হচ্ছে নদী। এখন দেখেন অনিয়মী বা চীনা উচ্চারণের এখানে কিন্তু আমি কোনো উদাহরণ দেই নাই। যেহেতু এটার উদাহরণ দেই নাই, তার মানে আপনি বুঝে নেবেন এই অনিয়মিটা তেমন ব্যবহার হয় না, এবং এইটা আপনি স্কিপ করলেও হয়, না পড়লেও হয়। কেমন? উদাহরণ না থাকলে বুঝবেন এটা তেমন ব্যবহার হয় না। আর লেখার স্ট্রোক অর্ডারগুলো পাশে আছে, কোনটার পর কোনটাও, এটা আপনি স্ট্রোক অর্ডার দেখে পরে লিখে লিখে প্র্যাকটিস করেন। তাহলে এইটা দেখতে নদীর মতো, এই জন্য এটার অর্থ নদী। এবং এটার নাম কি হবে? এটার নাম হবে কাওয়া, অথবা এটার নাম হবে সেন। কাওয়া অর্থ নদী। আমরা চলে যাচ্ছি আমাদের 3 নাম্বার কাঞ্জিতে। এই কাঞ্জিটা দিয়ে ধান ক্ষেত বোঝায়। এখন এটা দিয়ে কেন ধান ক্ষেত বোঝায়? পিকচারের দিকে খেয়াল করেন, এটা দেখতে একবারে হুবহু ধান ক্ষেতের মতো। এটা একটা স্কোয়ার সাইজের জমি, দেখেন এটাকে 4 ভাগ করে ফেলা হয়েছে। তো 4 ভাগ করলে তখন এই কাঞ্জিটার মতোই হয়। তো দেখেন এখানে আবার ধান বুনে দিছে, পিকচার দেখে অবশ্যই বোঝা যায়। তাহলে এটা ধান ক্ষেতের মতো দেখতে, যে ধান আছে জমিতে, ধান ক্ষেতের মতো দেখতে, এই জন্য এটার অর্থ হচ্ছে ধান ক্ষেত। এই কাঞ্জিটার নাম কি? এটার কুনিয়মি, জাপানিজ উচ্চারণ হচ্ছে তা। অনিয়মি মানে চীনা উচ্চারণ হচ্ছে দেন। আমরা এই তা দিয়ে কয়েকটা উদাহরণ দেখি। যেমন এই যে কাঞ্জিটা আছে, তাহলে কাঞ্জিটাকে আমরা কি পড়ব? কাঞ্জিটাকে পড়ব তা। তাহলে এটা হবে তা, আর এটা ন, আর এটা হচ্ছে বো, তানবো। তানবো অর্থ ধান ক্ষেত। আবার দেখেন, আবার আমাদের কাঞ্জিটা আছে, তাহলে এটাকে আমরা কি পড়ব? এটাকে আমরা কুনিয়মি পড়ব। তাহলে কুনিয়মি হচ্ছে তা। এই যে তা না কা, তানাকা। তানাকা একজনের বংশনাম। হ্যাঁ, তানাকা আমাদের যেমন বংশনাম আছে সর্দার, চৌধুরী, শিকদার, বংশনাম, নামের শেষে যেটা ব্যবহার করি। এই তানাকা হচ্ছে বংশনাম বা নামও বলা যায়। আবার দেখেন ইয়ামাতা, ইয়ামাতা, এই যে এটা আছে, এটাকে আমরা কি পড়ব? তা পড়ব, ইয়ামাতা। ইয়ামাতাও একটা বংশনাম বা নাম। এই বংশনামগুলো আপনারা টেক্সট বুক পড়ে থাকলে অবশ্যই পেয়েছেন। তো যাই হোক, এখানে কুনিয়মি জাপানিজ উচ্চারণ হবে তা। তা অর্থ কি? তা অর্থ ধান ক্ষেত। এখন এটাকে মনে রাখবো কিভাবে? কারণ এটা দেখতে ধান ক্ষেতের মতো, এমনিতেই মনে থাকবে। আর দেখেন এটার অনিয়মী বা চীনা উচ্চারণ এখানে লেখা আছে, বাট উদাহরণ আমি লিখি নাই। যেহেতু উদাহরণ লিখি নাই, তার মানে এটা তেমন ব্যবহার হয় না। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কাঞ্জিতে। দেখেন এই কাঞ্জিটা দেখতে কিসের মতো সেইটা আগে একটু দেখেন। এখানে একটা সূর্য আছে, প্রথমে এখানে একটা সূর্য আছে। এখন ওই সূর্যের উপরে একখণ্ড মেঘ চলে আসছে। সূর্যের উপরে এই যে সাদা দেখতে পাচ্ছেন, একখণ্ড মেঘ চলে আসছে। তাহলে অ্যাকচুয়ালি ছবিটা এইরকম ছিল, গোল ছিল সূর্যটা, আর এই সূর্যের উপরে একখণ্ড মেঘ আছে। তো ছবিটা গোল ছিল, কিন্তু শুরুতে এটা এরকমই ছিল, গোল ছিল, বাট এটা চেঞ্জ হতে 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 এটা লম্বালম্বি হয়ে গেছে। তো এই ছবিটা আসছে সূর্য থেকে, যেহেতু এটা সূর্য থেকে আসছে, এই জন্য এটার অর্থ হচ্ছে সূর্য বা দিন। এটা দিয়ে সূর্য বোঝায় বা দিন বোঝায়। তো ছবিটা আমরা মনে রাখবো কিভাবে? একটা সূর্যের উপরে একখণ্ড মেঘ আছে, সূর্য হয় গোল, এরপরে এটার উপরে একখণ্ড মেঘ আসছে। তো সূর্য গোল, ওইটা পরিবর্তন হতে হতে অ্যাকচুয়ালি লম্বালম্বি হয়ে গেছে, আর এই মাঝখানের স্ট্রোকটা হচ্ছে ওই মেঘের চিহ্ন, ওইভাবে মনে রাখবো। তাহলে সূর্যের উপর একখণ্ড মেঘ। তো এইটা যেহেতু সূর্য থেকে আসছে, এই জন্য এটার অর্থ সূর্য, আবার এটা দিয়ে দিন বোঝায়। আমরা ওই পিকচারটা দেখে মনে রাখবো। এখন দেখেন এটার উচ্চারণ কিন্তু অনেকগুলো। এটার কুনিয়মি জাপানিজ উচ্চারণ হবে হি, বি, কা, তিনটেই হবে। আর অনিয়মি মানে চীনা উচ্চারণ হবে নিচি। খেয়াল করেন এখানে আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, এই কুনিয়মি এইটা লেখে হিরাগানায়, আর অনিয়মি এইটা লেখে কাতাকানায়। আবার অনেকে এই অনিয়মিটাও হিরাগানায় লেখে, সেটা লিখলেও অসুবিধা নেই, উচ্চারণ ঠিক থাকলেই হইল, লেখা যায়। তো আপনাদের জানানোর জন্য জাস্ট বলে দিলাম যে কুনিয়মি লিখতে হয় হিরাগানায়, আর অনিয়মি এটা লিখতে হয় কাতাকানায়। তো যাই হোক, খেয়াল করেন এটা হচ্ছে সূর্য বা দিন। এখন এটার উচ্চারণ হবে হি, বি, কা, নিচি। চারটাই কিন্তু আপনার মুখস্থ করতে হবে, আপনার জানতে হবে, তাহলে আপনি কাঞ্জি সহজে ধরতে পারবেন। এখন আপনি ধরেন এইটাকে হি পড়লেন, যে হি মানে সূর্য, হি মানে সূর্য। এখন এইটা বাক্যে গিয়ে দেখেন এই যে উচ্চারণ হয়ে যাচ্ছে বি, এইটা বাক্যে গিয়ে হয়ে যাচ্ছে কা, এইটা নিচি থেকে বাক্যে গিয়ে হয়ে যাচ্ছে নি।
তাহলে আপনি যদি একটা উচ্চারণ পড়েন বা একটা নাম পড়েন তাহলে তো আপনি কাঞ্জি ধরতে পারবেন না, বা ধরতে আপনার কঠিন মনে হবেই। এই জন্য যতগুলো উচ্চারণ আছে কুনিয়মি অনিয়মিতে সেইগুলো আপনার জানতে হবে এবং মুখস্থ করতে হবে, তাহলে না আপনি কাঞ্জি বুঝতে পারবেন। এখন আপনি পড়তেছেন হি, শব্দে গিয়ে হচ্ছে বি, তখন তো আপনার মাথা নষ্ট হয়ে যায়, বি কোত্থেকে আসলো। পড়ছেন হি, বাক্যে গিয়ে বা শব্দে গিয়ে দেখেন যে এখানে হচ্ছে কা, তখন তো আপনার মাথা নষ্ট হয়ে যায়, কা কোত্থেকে আসলো। এই জন্য আপনার কুনিয়মি অনিয়মিটা ভালোভাবে পড়তেই হবে। এখানে শর্টকাটের কোনো নিয়ম নাই, বা শর্টকাট ফলো করলে হবে না। তো যাই হোক, দেখেন আমাদের সূর্য বা দিন, এটার নাম হি, বি, কা, নিচি। আমরা শুরুতে কুনিয়মির উদাহরণগুলো দেখি। দেখেন শুরুতে একা আছে, তো এটা হি। হি অর্থ কি? হি অর্থ সূর্য। এরপরে দেখেন এখানে এতটুকু তো ইও, আর শেষে আমাদের এই কাঞ্জিটা আছে, তো এখানে এটার উচ্চারণ হবে বি, ইও বি। ইও বি অর্থ বার, বি অর্থ অ্যাকচুয়ালি দিন, ওই দিন মানেই বার। তারপর দেখেন এরপর আছে মি, এরপর শেষে আমাদের এই কাঞ্জিটা আছে, এখানে আবার এটার উচ্চারণ হবে কি? এই যে উচ্চারণ হবে কা। তো মি কা, এখানে ডবল হয়ে গেছে কারণ মাঝখানে ছোট সু আছে, ছোট সু থাকলে তারপরের বর্ণ ডবল হয়ে যায়, তো এই জন্য মিকা না হয়ে হয়েছে মিক্কা। তো যাই হোক, এখানে আমাদের কাঞ্জির উচ্চারণটা হচ্ছে কি? কা। তো প্রথমে দেখলাম, প্রথমে হচ্ছে হি, তারপরে ইওবি, এখানে হচ্ছে বি, ইওবি মানে বার, আর এরপরে হচ্ছে মিক্কা, এখানে হচ্ছে কা। মিক্কা মানে 3 তারিখ, হ্যাঁ, এই মি মানে 3, আর ওই কা দিয়ে এখানে তারিখ বোঝাচ্ছে। তো এই ছিল আমাদের কুনিয়মির উদাহরণ। এখন অনিয়মি দেখি। অনিয়মি হচ্ছে নিচি, কিন্তু এই নিচি অনেক সময় শর্ট হয়ে নি হয়, নি, নিচি পুরোটা হয় না, নি হয়। যেমন দেখেন এখানে কাঞ্জিটা আছে, যেহেতু শব্দের সাথে আছে, এখানে আমরা অনিয়মি বলবো, কুনিয়মি বলবো না। তো অনিয়মি হচ্ছে নিচি, তো এইটা অ্যাকচুয়ালি নিচি, আর এইটা হচ্ছে হন। তো টোটালটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল নিচি হন, বাট এটাকে বলার সুবিধার্থে শর্ট করে নিচি হন না বলে নিহন। নিহন অর্থ হচ্ছে জাপান। আবার দেখেন পরেরটাতে ঠিকই আবার নিচি বলছে, এই যে এটা আমরা অনিয়মে উচ্চারণ করতেছি, এটা হচ্ছে নিচি, আর এটা হচ্ছে ইওবি। এই যে আমরা উপরে পড়ে আসছি, ইওবি মানে বার, তো নিচি ইওবি অর্থ হচ্ছে রবিবার। অ্যাকচুয়ালি নিচি মানে সূর্য, তো সূর্য প্লাস বার, সূর্যের বার মানে রবিবার, সূর্যের বার রবিবার, নিচি ইওবি রবিবার। তাহলে এখানে আমরা অনিয়মিতে দেখলাম নিচি না হয়ে নি হয়, আবার নিচিও হয়। তো মূল কথা হচ্ছে এই কাঞ্জিটা সূর্যের কাঞ্জি অথবা দিনের কাঞ্জি। আর সহজে আপনি এভাবে পড়তে পারেন, সূর্য, দিন, তারিখও বোঝায়, কারণ এখানে এই যে আমরা তারিখ দেখছি, সূর্য, দিন, তারিখ, বার বোঝায়। হ্যাঁ, এভাবে পড়তে পারেন যে কাঞ্জিটা দিয়ে সূর্য, দিন, তারিখ, বার বোঝায়। কাঞ্জিটার উচ্চারণ কি? উচ্চারণ হবে হি, বি, কা, নিচি। আপনার কষ্ট করে উচ্চারণগুলো মনে রাখতেই হবে, উচ্চারণ মনে রাখলে আপনি সহজে ধরতে পারবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরের কাঞ্জিতে। এইটা দেখেন, এইটা মূলত চাঁদের কাঞ্জি, এবং এটা দিয়ে মাসও বোঝায়, মাসে পরে আসতেছি, এটা মূলত চাঁদের কাঞ্জি। এখন এটাকে মনে রাখবো কীভাবে? দেখেন এখানে একটা চাঁদ ছিল, কী ছিল? একটা চাঁদ ছিল, ওই চাঁদের উপরে আবার দুইটা মেঘের খণ্ড চলে আসছে। তো চাঁদ কীরকম থাকে? চাঁদ তো বাঁকাই থাকে, এই যে বাঁকা অংশ হচ্ছে চাঁদ, আর মাঝখানে যে দুইটা স্ট্রোক আছে, ওই দুইটা স্ট্রোক হচ্ছে এই মেঘের খণ্ড দুইটা। হ্যাঁ, তো চাঁদের উপরে 2 খণ্ড মেঘ চলে আসছে, এই জন্য কাঞ্জিটা এরকম হয়ে গেছে। তো অনেকটা দেখতে এখনও চাঁদের মতোই বাঁকা, মনে রাখতে পারবো। তো এটা হচ্ছে চাঁদের কাঞ্জি, এটা দিয়ে চাঁদ বুঝাবে, আবার মাসও বুঝাবে। এখন এই কাঞ্জিটার নাম বা উচ্চারণ কী হবে? কুনিয়মি, জাপানিজ উচ্চারণ হবে সুকি। অনিয়বি, চীনা উচ্চারণ হবে গাচ্ছু এবং গেচ্ছু, দুইটাই কিন্তু হয়, গাচ্ছু এবং গেচ্ছু। তো দেখেন আমরা শুরুতে কুনিয়মি সুকি দিয়ে উদাহরণ দেখি। সুকি, তো শুরুতেই লেখা আছে সরাসরি ওই কাঞ্জিটা, উচ্চারণ হবে সুকি। সুকি অর্থ হচ্ছে চাঁদ, সুকি চাঁদ। আবার পরে দেখেন পরের উদাহরণটা, এটা হচ্ছে মাই। আবার দেখেন ওই কাঞ্জিটা আছে, তো এখানে উচ্চারণ হবে সুকি, মাই সুকি। মাই সুকি হচ্ছে প্রতি মাস, মাই সুকি প্রতি মাস। তো আমরা দেখলাম কুনিয়মি, এখানে উচ্চারণ হবে সুকি। এখন অনিয়মি, এটা গাচ্ছু হবে, গেচ্ছুও হবে। যেমন দেখেন এই যে ইচি, ইচি মানে এক, এই যে এখানে ওই কাঞ্জিটা আছে, এখানে আমরা পড়ব কি? এখানে পড়ব গাচ্ছু, অনিয়মি পড়ব, যেহেতু যুক্ত কাঞ্জি। হ্যাঁ, তো ইচি গাচ্ছু,
এক মাস, এক মাস মানে জানুয়ারি মাস। এরপর আছে দেখেন নি, আর এই কাঞ্জিটাকে কি পড়ব, কাঞ্জিটাকে পড়ব এই যে গাচ্ছু, নি গাচ্ছু, নি গাচ্ছু হচ্ছে ফেব্রুয়ারি মাস। অ্যাকচুয়ালি নি মানে 2, গাচ্ছু মানে মাস, 2 মাস মানেই তো ফেব্রুয়ারি মাস। আবার দেখেন তারপরে একটু খেয়াল করেন, কোন, কোন মানে হচ্ছে এই বা এখন, আর এটার সাথে কাঞ্জি আছে। এখানে আবার উচ্চারণটা গাচ্ছু হবে না, এখানে আবার উচ্চারণটা হবে দেখেন গেচ্ছু, কোন গেচ্ছু। কোন গেচ্ছু অর্থ হচ্ছে এই মাস, কোন গেচ্ছু এই মাস। আবার দেখেন সেন, সেন মানে গত, এই গেচ্ছু, গেচ্ছু মানে মাস, গত মাস। আর এখানে দেখেন আবার কাঞ্জিটা আছে, এখানে উচ্চারণ হবে গেচ্ছু, এই যে গেচ্ছু, আর এটা হচ্ছে ইয়োবি, গেচ্ছু ইয়োবি অর্থ হচ্ছে সোমবার। অ্যাকচুয়ালি গেচ্ছু, গেচ্ছু অর্থ কি, গেচ্ছু অর্থ হচ্ছে তো চাঁদ, আর ইয়োবি, ইয়োবি অর্থ হচ্ছে বার, চাঁদবার, চাঁদবার মানেই সোমবার। চাঁদের সাথে সোমবারের সম্পর্ক, সূর্যের সাথে রবিবারের সম্পর্ক মনে রেখেন, খেয়াল করেন। এখন আমরা দেখলাম কুনিয়মি এটা সুকি হয়, সুকি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অনিয়মি গাচ্ছু হয়, গেচ্ছু হয়। আমরা কখন গাচ্ছু বলবো আর কখন গেচ্ছু বলবো সেটা একটু খেয়াল করেন। 12 মাসের নামের ক্ষেত্রে গাচ্ছু হবে, 12 মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকম ডিসেম্বর পর্যন্ত যখন আপনি বলবেন, এই 12 মাসের নামের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন বা উচ্চারণ করবেন গাচ্ছু। আর অন্য অন্য ক্ষেত্রে হবে গেচ্ছু। অন্য অন্য ক্ষেত্রে বলতে দেখেন এখানে এই মাসের সাথে বসছে, গত মাসের সাথে বসছে, আবার সোমবারের সাথে বসছে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা গেচ্ছু উচ্চারণ করছি। তাহলে 12 মাসের নামের ক্ষেত্রে যখন থাকবে তখন বলবো গাচ্ছু, আর অন্য অন্য ক্ষেত্রে উচ্চারণ করব গেচ্ছু। আশা করি ক্লিয়ার হয়েছে। আমাদের পরের কাঞ্জিটা হচ্ছে আগুনের কাঞ্জি। তো এটা মনে রাখবো কিভাবে, এইটা একটু খেয়াল করেন যে এখানে আমরা মনে মনে চিন্তা করি যে এখানে এই যে অনেকগুলো কাঠ দেওয়া আছে বা 2টা কাঠ দেওয়া আছে, এই যে একটার উপরে আর একটা আড়াআড়ি করে, আর আগুনের শিখা জ্বলতেছে, এই যে এগুলো হচ্ছে আগুনের শিখা। হ্যাঁ, আড়াআড়ি বড় 2টা কাঠ দিয়ে নিচ থেকে আগুন ধরাই দিছে, এখন এই আগুনের শিখা উঠতেছে। তো দেখলে অনেকটা গেস করা যায় যে এখানে আড়াআড়ি 2টা কাঠ দিয়ে আগুন ধরাইয়া দিছে, এখন আগুনের শিখা উঠতেছে। তো এই জন্য এটা হচ্ছে আগুনের কাঞ্জি। আমরা এই পিকচারটা জাস্ট দেখলে মনের অজান্তেই আমাদের তখন ভেসে উঠবে যে এটা আগুনের কাঞ্জি। এখন এটার উচ্চারণ কী হবে, কুনিয়মি জাপানি উচ্চারণ হবে হি, আর অনিয়মি চীনা উচ্চারণ হবে কা। উদাহরণ দেখেন, যখন একা থাকবে হি, অর্থ হবে আগুন। আর এখানে দেখেন যেহেতু অন্য শব্দের সাথে বসছে, আমাদের অনিয়মি মানে হচ্ছে চীনা উচ্চারণ বসবে, এই যে এখানে আছে চীনা উচ্চারণ হবে কি কা। তাহলে এই যে আমরা বললাম কা, তারপর এটা হচ্ছে ইয়োবি, কা ইয়োবি, কা ইয়োবি মঙ্গলবার, কা ইয়োবি বা এটাকে খাইয়োবিও বলা যায়। আবার দেখেন এই যে এখানে আছে কা, এই যে কা, আর এটা হচ্ছে জি, কাজি, কাজি মানেও আগুন, হি মানে আগুন, কাজি মানেও আগুন, 2টা অর্থই আগুন। তো অ্যাকচুয়ালি এই কা অর্থ কিন্তু আগুন, আগুন প্লাস হচ্ছে বার, আগুনের বার মানে কিন্তু মঙ্গলবার। তো শুরুতে বলছিলাম সূর্যের বার রবিবার, এরপর হচ্ছে চাঁদের বার, হ্যাঁ সোমবার, আর আগুনের বার মঙ্গলবার, মনে রাখেন। তো এটা হি কা, এটার উচ্চারণ কি, এটার নাম কি, এটা হচ্ছে হি কা, অর্থ কি আগুন, এটার উচ্চারণ হচ্ছে হি কা, এটার অর্থ কি আগুন। পিকচার দেখলে সহজেই মনে থাকবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কাঞ্জিতে। দেখেন এটা পানির কাঞ্জি। পানির কাঞ্জি মনে রাখবো কিভাবে, আপনি পিকচারের দিকে তাকান, একটা কল থেকে পানি বের হচ্ছে, বের হয়ে সিটে যাচ্ছে। তো খেয়াল করেন এই যে পানি নিচে পড়ে এরপর আবার সিটে সিটে যাচ্ছে। তো এইটার সাথে কিন্তু অনেকটাই মিল আছে আমাদের এই কাঞ্জিটার। তো এটা পানির কাঞ্জি, হ্যাঁ, কল থেকে পানি বের হয়ে সিটে সিটে যাচ্ছে, পানির কাঞ্জি। তো এটা হচ্ছে পানি। এখন এটার জাপানি উচ্চারণ মিজু, আর চীনা উচ্চারণ হচ্ছে সুই, 2টাই জানতে হবে। তাহলে এটার নাম কি, এটার নাম মিজু সুই, এটার অর্থ কি, এটার অর্থ পানি। ছবির সাথে মিলিয়ে মনে রাখবো, নাম মিজু সুই অর্থ পানি। এই যে দেখেন একা আছে, নাম মিজু অর্থ হচ্ছে পানি। অন্য শব্দের সাথে আছে, উচ্চারণ হবে অনিয়মি চীনা উচ্চারণ। এই যে আমরা এটার উচ্চারণ কিন্তু এখন মিজু করতেছি না, এখন করতেছি সুই, সুই, আর এটা তো ইয়োবি, সুই ইয়োবি বুধবার। সুই মানে অ্যাকচুয়ালি পানি, হ্যাঁ, আর ইয়োবি মানে বার, পানির বার, বুধবার। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরের কাঞ্জিতে। এটা গাছের কাঞ্জি, মনে রাখবো কিভাবে, খেয়াল করেন এই গাছটা দেখতে অনেকটা এইরকম, হ্যাঁ,
এই যে দেখেন এই গাছ, আর এই যে নিচের অতিরিক্ত অংশ দুই পাশে বেড়ে আছে। তো এই গাছটার সাথে এই কাঞ্জিটা কিন্তু মিলে যায়, এটা দেখলেই গেস করা যায়। হ্যাঁ, যেটা কিসের মতো, এটা অনেকটা দেখতে গাছের মতো। কিসের মতো? গাছের মতো এটা দেখতে। হ্যাঁ, তো এই জন্য এটা গাছের কাঞ্জি। তো এটা গাছের কাঞ্জি। এখন এটার উচ্চারণ কি? উচ্চারণ হবে কি মকু, দুইটাই হবে কি মকু। তাহলে আমরা পড়ব কিভাবে, যে এটার নাম হচ্ছে কি মকু। কি মকু অর্থ কি? অর্থ গাছ। অর্থটা মনে রাখবো কেমনে? এই ছবি দেখে মনে রাখবো। অর্থ নিয়ে টেনশন নাই, টেনশন কিন্তু এই নাম নিয়ে। নাম, নাম গুরুত্বপূর্ণ নাম। এটার নাম কি বা এটার উচ্চারণ কি? উচ্চারণ হবে কি মকু। এই যে একা আছে, উচ্চারণ কি? অর্থ গাছ। এই যে দেখেন এখানে অন্য শব্দের পাশে আছে, তখন উচ্চারণ মকু। এই যে মকু, আর এটা হচ্ছে ইয়বি। মকু ইয়বি বৃহস্পতিবার। মকু মানে গাছ, আর ইয়বি মানে বার, গাছের বার বৃহস্পতিবার। হ্যাঁ, আশা করি মনে রাখতে পারবেন। তারপর খেয়াল করেন এই কাঞ্জিটা একটু বড়, বাট আমরা একটা সিনারিও খেয়াল করি। এখানে তাকান, আগে ছবিটা বোঝেন। এটা একটা ঘর, ঘরের মধ্যে একজন ব্যক্তি আছে। এই যে উনি একজন মানুষ। তো উনি দুই হাত সরিয়ে আছে, দুই পাও সরিয়ে আছে। দেখেন ওনার মাথায় আবার আমরা একটা মুকুট দেখতে পাচ্ছি, তার মানে উনি হচ্ছে রাজা। উনি ঘরের মধ্যে আছে, উনি একজন রাজা, মাথায় মুকুট দেখতে পাচ্ছি। এখন রাজাদের কাছে তো ধন দৌলতের অভাব নাই, রাজাদের কাছে স্বর্ণ থাকে, টাকাও থাকে। তাহলে ওনার এক হাতে স্বর্ণ আছে, দেখেন এক হাতে টাকার ভান্ডিল আছে। তো আমরা কি দেখলাম, যে ঘরের মধ্যে, এই যে ঘর, ঘরের মধ্যে কি আছে? একজন রাজা আছে। ঘরের মধ্যে কি আছে? একজন রাজা আছে। এই হচ্ছে রাজা। রাজার মাথায় কি আছে? রাজার মাথায় একটা মুকুট আছে, এবং রাজার দুই হাতে, এক হাতে স্বর্ণ আছে, এক হাতে টাকা আছে। এই কাঞ্জিটা দিয়ে মূলত স্বর্ণ এবং টাকা বোঝায়, এভাবে মনে রাখবো। স্বর্ণ এবং টাকা বোঝায়। এই যে দেখেন টাকা এবং স্বর্ণ দুইটাই বোঝাবে। তো দেখেন কাঞ্জিটা দেখে এখন গেস করতে পারবেন না? এটা হচ্ছে ঘর, আর এই হচ্ছে সেই রাজা, হাত পা সরিয়ে দাঁড়িয়ে আছে, আর মাথায় এটা হচ্ছে মুকুট, আর এক হাতে ছিল টাকা, আর এক হাতে স্বর্ণ। আমরা এইভাবে পিকচার দিয়ে, গল্প দিয়ে মনে রাখবো। তো এখন এটার উচ্চারণ কী হবে দেখেন, এটা জাপানি উচ্চারণ হবে কানে, আর চীনা উচ্চারণ হবে কিন। দুইটাই কিন্তু হবে যখন একা থাকবে। এই যে কানে, কানে মানে টাকা, আবার কিন, কিন মানে স্বর্ণ। এটাকে কানেও বলতে পারবো আমরা, কিনও তো বলতে পারি। আবার দেখেন এই যে এখানে আছে কিন, আর এটা তো ইয়বি, ইয়বি মানে বার, কিনিয়বি শুক্রবার। কিনিয়বি বা খিনিয়বিও বলা যায়, অনেকটা ক্ষয়ের মতো। তাহলে এই যে স্বর্ণ, এটা তো স্বর্ণ, আর বার, স্বর্ণের বার মানে শুক্রবার। আমরা এটা নিয়ে কথা বলবো, কেন এই যে স্বর্ণ দিয়ে, গাছ দিয়ে, সূর্য দিয়ে, চাঁদ দিয়ে ইন্ডিকেট করা হয়, এটা নিয়ে আমি কথা বলবো শেষ। তো আশা করি এটা মনে রাখতে পারবেন। আমরা 10 নম্বর কাঞ্জিতে চলে যাই। এটা হচ্ছে মাটির কাঞ্জি। মনে রাখবো কিভাবে? দেখেন একটা মাটির স্তূপ ছিল, তো মাটির স্তূপ থেকে একটা গাছ হয়েছে দেখেন, এবং এই গাছটায় মোট 3টা পাতা হয়েছে। তো মাটির স্তূপ থেকে একটা গাছ উঠছে, গাছ থেকে 3টা পাতা বের হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে মাটির কাঞ্জি। এই যে নিচের এইটুকু ছিল মাটি, আর এই 3টা কি? এই 3টা হচ্ছে পাতা। তো এখানে 3 পাতার একটা গাছ আছে। গাছ থেকে হয়? গাছ হয় মাটি থেকে, এই জন্য এটা মাটির কাঞ্জি আমরা এইভাবে মনে রাখবো। এখন দেখেন এই মাটির কাঞ্জি, এটার উচ্চারণ কি হবে? জাপানি উচ্চারণ হবে সুচি, আর চীনা উচ্চারণ হবে দো তো। দুইটাই হয়, দো এবং তো দুইটাই হয়। তাহলে এটার নাম আমরা মনে রাখবো সুচি দো তো। অর্থ কি? অর্থ হচ্ছে মাটি। মাটি যে অর্থ, অর্থটা কীভাবে মনে রাখবো? ছবির সাথে মিলিয়ে। তো উদাহরণ দেখেন, তো শুরুতেই আছে একা আছে, যেহেতু একা আছে সুতরাং কুনিয়মি, জাপানি উচ্চারণ হবে সুচি। সুচি মানে মাটি। আর এখানে দেখেন, এখানে হবে দো। এই যে দো ইয়বি, দো ইয়বি শনিবার। দো অর্থ মাটি, ইয়বি মানে বার। মাটি প্লাস বার অর্থ হচ্ছে শনিবার, মাটির বার শনিবার। আর এখানে আবার উচ্চারণ হচ্ছে তো। দেখেন এটা তো, এটা চি, তোচি। তোচি অর্থ জমি বা ভূমি। তাহলে আমরা কাঞ্জির পর্বটা কি আবার বলে দিই। আমরা পর্ব হচ্ছে উচ্চারণ এবং অর্থ। আগে উচ্চারণ মনে রাখবো, অর্থ এমনিতেই আমরা মনে রাখতে পারবো ছবির সাথে মিলিয়ে। এখন দেখেন বারের নামগুলোর ক্ষেত্রে, সূর্য, সূর্য প্লাস বার, ওইটা ছিল কি? ওইটা ছিল কিন্তু রবিবার। হ্যাঁ,
এরপর কি ছিল, এরপর ছিল চাঁদ, চাঁদ প্লাস বার, ওইটা ছিল সোমবার। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের মঙ্গলবার ছিল কি, মঙ্গলবার ছিল আগুন দিয়ে, আগুন প্লাস বার, এটা ছিল মঙ্গলবার। এরপরে হচ্ছে পানি প্লাস বার, ওইটা ছিল বুধবার আমাদের। তারপরে কি ছিল, এরপরে ছিল গাছ, গাছ প্লাস বার, ওইটা ছিল বৃহস্পতিবার। আর এরপর হচ্ছে স্বর্ণ ছিল, হ্যাঁ, স্বর্ণ প্লাস বার, ওইটা ছিল শুক্রবার। আর সর্বশেষ এইমাত্র পড়লাম মাটি প্লাস বার, মাটির বার হচ্ছে শনিবার। এখন এই শব্দগুলো দিয়ে কেন বারের নাম তৈরি হয়েছে, এই যে চাঁদ, সূর্য, আগুন, পানি, গাছ, স্বর্ণ এবং হচ্ছে মাটি। প্রাচীনকালে সাধারণত মানুষেরা এই যে বারের নামগুলো করেছিল, তখন বিভিন্ন গ্রহ উপগ্রহের নামের সাথে মিলিয়ে তারা এই বারের নামগুলো দিছে। এবং তখন এই যে গ্রহ উপগ্রহগুলো ছিল, সেই গ্রহ উপগ্রহগুলো সূর্য, চাঁদ, আগুন, পানি, গাছ, স্বর্ণ, মাটি, ওইগুলোর নামেই ছিল। এই জন্য ওই নামগুলোর সাথে মিলিয়ে তারা এই বারের নামগুলো করছে। তো যাই হোক, এইটাও সম্ভব হলে মনে রাখেন, তাহলে বারগুলো ভুলবেন না। সূর্যের বার রবিবার, চাঁদের বার সোমবার, আগুনের বার মঙ্গলবার, পানির বার বুধবার, গাছের বার বৃহস্পতিবার, স্বর্ণের বার শুক্রবার, মাটির বার শনিবার। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এই ছিল আজকের ক্লাস, এবং যে পিডিএফটা থেকে আপনাদের পড়াইলাম, যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনার আশেপাশে জাপানিজ কোনো শিক্ষার্থী থাকলে তাদের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে সহজে তারাও শিখতে পারে। আর পরবর্তী ক্লাস চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।